স্বাগত। নিয়মিত আয়োজন এখন প্রকাশের সঙ্গে আছে আমি তোফাল আহমদ। জাতীয় নির্বাচন পরে এই প্রথমবারের মতো রাজপথে দেখা গেল বিরোধী দলকে। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিকেলে সারা দেশে বিক্ষোভ সমাবেশ করেছে জামায়াত নেতৃত্বাধীন 11 দল। বিক্ষোভ সমাবেশে বিরোধী দলের নেতারা বলেন, ভোটের পর জনগণের রায়কে বিএনপি বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। রাজপথ থেকেই দাবি আদায়ের ঘোষণা দিয়েছেন তারা। এ নিয়ে আলোচনার জন্য, এছাড়াও আরও অন্যান্য বিষয় নিয়ে আলোচনার জন্য আজ স্টুডিওতে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন এবং সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর। আপনাদের দুজনকেই স্বাগত আজকের আলোচনায়। জনাব আসাদুজ্জামান রিপন, 1.5 মাসের মাথায় সরকার গঠন এবং নির্বাচনের 1.5 মাসের মাথায় বিরোধী দল রাজপথে এবং সংসদে এ বিষয়ে আলোচনা হয়েছে, যে দাবিতে তারা গিয়েছে। এত স্বল্প সময়ে বিরোধী দলকে রাজপথে দেখতে, মানে সরকারি দলের অংশ হিসেবে আপনি তো বিএনপি নীতি নির্ধারণী পর্যায়ে বা একটি গুরুত্বপূর্ণ পদে আছেন। বিরোধী দলকে এত স্বল্প সময়ে রাজপথে যেতে হলো, মানে বিরোধী দলকে কি আস্থা নিতে পারছেন না, বা মানে সরকারি দল আস্থা নিতে পারছে না সংসদে? কেন বিরোধী দলকে এত স্বল্প সময়ে রাজপথে যেতে হচ্ছে? অপ্রত্যাশিত না। মানে জামাতের নেতৃত্বাধীন যে বিরোধী জোট সংসদে আছেন তারা রাজপথে নামবেন, এটা অপ্রত্যাশিত ছিল না। তবে এটা একটা মেজর কারণ হচ্ছে আসলে তারা সংসদে পারছেন না। মানে আমি যদি একবারে একজন পর্যবেক্ষক হিসেবে যদি আমি সংসদ কার্যক্রমটা যদি দেখি বা অন্যরা যদি দেখেন, আমার কাছে যেটা মনে হয়েছে, ওখানে বিরোধী দলের যারা অপোজিশন বেঞ্চে যারা আছেন তারা ঠিক কি হালে পানি পাচ্ছেন না এরকম? পার্লামেন্টারি পারফরমেন্স তাদের কাছে, আমার কাছে তার খুব নট আপ টু দ্য মার্ক। আচ্ছা, আমার কাছে যেটা মনে হচ্ছে তারা ওখানে একেবারেই অপ্রস্তুত। যেভাবে যে বিধিতে কথা বলা দরকার, এই অনেক কিছু বোধে তাদের যে সংখ্যায় তারা আছেন সে সংখ্যায় রেখেও আরো সরব হওয়ার সুযোগ ছিল। একদমই না। এটা একটা কারণ ছিল, সেটা হয়তো যে তারাই প্রথমবারের মতো, মোস্টলি সবাই প্রথমবারের মতোই তারা প্রথমবারের মতো এসেছেন। হ্যাঁ, এবং আমার কাছে যেটা মতো তাদের হোমওয়ার্কেরও যথেষ্ট ঘাটতি আছে। পার্লামেন্টে তো বাগ্মিতা এবং খুব প্রাসঙ্গিক বিষয়ে কথা বলা, এগুলো তো খুবই এসেনশিয়াল ক্রাইটেরিয়া, তাই না? কিন্তু সেই ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হচ্ছে যে বিরোধী দল এগুলো ঠিকমতো প্রস্তুতি নেই তাদের। তো ফলে তারা যেটা পার্লামেন্টে তারা পারছেন না, সেটাকে তারা রাজপথে তো অনেক সময় একটু মেঠো পলিটিক্স করার সুযোগ থাকি, সোজা কথা। ওখানে তো আপনি কোনো কথা বললে তো সেটা এক্সপাঞ্জ হওয়ার কোনো সুযোগ নেই, বাক সংযমেরও সোজা কথা কোনো এক্সপাঞ্জ হওয়ার সুযোগ নেই। কিন্তু এখানে তো আপনি রুলের বাইরে গেলে তো আপনি এক্সপাঞ্জড হয়ে যাবেন, কথাবার্তা এক্সপাঞ্জড হবে। যাই হোক, তো তারা যেই ইস্যুতে তারা দ্রুত মাঠে আসলেন, আমি এর আগে বলেছি, সেটা হচ্ছে যে তারা আশা করি ভুল করবেন না এবং অতীত থেকে শিক্ষা নেবেন। শিক্ষাটা আমি যদি বলি, মনে করেন আপনার বাংলাদেশে এই যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা নিয়ে বিএনপির প্রথম আমলে যখন আপনার হলো বিষয়টা উত্থাপিত হলো, তৎকালীন বিরোধী দলের তরফ থেকে যখন দাবিটা তোলা হলো এবং একটা পর্যায়ে যখন বিরোধী দলের দাবি মেনে নিয়ে সংসদে যখন তত্ত্বাবধায়ক ব্যবস্থাটা ইন্ট্রোডিউস করার জন্য বিল তৈরি হচ্ছিল, তখন পার্লামেন্টে তখনকার অপোজিশনে কেউ ছিলেন না, তারা বয়কট অবস্থার মধ্যে ছিলেন। ফলে যেটা হলো, তখন বিএনপির আইন প্রণেতা যারা পার্লামেন্টে ছিলেন, বলা যেত অনেকটা একতরফা, সিঙ্গেল ইনপুট। আচ্ছা, আপনি যদি বলেন সবাইকে নিয়ে একটা ইনপুট দিয়ে করলে একটা আইন বিধি যত ভালো হয়, আপনি যদি এককভাবে একটা করেন তো আপনি তো আর অন্যজনের পরামর্শ ইনপুটটা পেলেন না। তো ফলে আমাদের তত্ত্বাবধায়ক ব্যবস্থায় যেটা আপনার যে যতটুকু ত্রুটি ছিল, একবার ফ্ললেস তো ছিল না। যেটা যেমন মনে করেন আপনার ইয়াজউদ্দিন সাহেব প্রেসিডেন্ট, তিনি প্রধান উপদেষ্টার পদে আসলেন এবং এটার বিরুদ্ধে যে একটা অভিযোগ ছিল যে তিনি আদার যে অপশনসগুলো, সে অপশনসগুলো এক্সজস্টেড না করেই তিনি প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়েছিলেন। এই যে অভিযোগগুলো আসলে পরবর্তী একটা সংকট দেখা দিল, পরবর্তীতে 1/11 মতন পরিস্থিতি হলো তো, তাই না? তো এই ধরনের পরিস্থিতিটা আমার কাছে যেটা মনে হয়েছে, যদি তৎকালীন সময় যদি বিরোধী দল যদি পার্লামেন্টে থেকে তারা যদি তত্ত্বাবধায়ক ব্যবস্থাটা একটা খুব রিফাইনমেন্টের দিকে যদি তারা কন্ট্রিবিউট করতে পারতেন, তাহলে দেশ উপকৃত হতো, তাই না?
তো সেটা তো হয়নি, আমরা তো একটা অচল অবস্থার মধ্যে চলে গেলাম। বিরোধী দলকে আপনি যে শিক্ষাটা নিতে বলছিলেন, আমি ওইটাই বলতে চাচ্ছি যে এখন যদি তারা মানে রাজপথের দিকে বেশি ফোকাস থাকে তাদের, এবং মনে করেন রাজপথই সরকার, তাহলে কি দেশ বঞ্চিত হবে? তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে বিএনপি তো বলেছে যে সবাইকে নিয়ে তারা একটা সংবিধান সংস্কার করার জন্য তারা একটা কমিটি করতে চান, একটা অল পার্টি কমিশন করতে চান, কমিটি করতে চান। তো সেখানে, এবং তারা যদি সেখানে অংশ নেন এবং তারা তাদের মতামত তুলে ধরেন, যেই চাওয়াগুলো আপনার জুলাই ঘোষণায় ছিল, যে চাওয়াগুলো তারা দেখতে চান, সেগুলো তো আপনার ওই কমিটির মিটিংয়ের মধ্যে আলোচনা করেই আনতে চায়। বিএনপি তো বলেছে যে তারা জুলাইয়ের এভরি ডিসকাশনগুলো, প্রতিটি দাবি যেটা সংস্কার কমিশনের সাথে বিএনপির আলোচনায় তারা যে বিষয়গুলোতে একমত হয়েছিলেন, তা থেকে তো তারা চুল পরিমাণও সরতে চান না। তো যেহেতু লক্ষ্য যদি আমার থাকে সংস্কার, লক্ষ্য যদি থাকে সংবিধানের মানে আপনার কি বলে এটাকে ডেমোক্রেটাইজ করার যদি টার্গেটটা থাকে, এবং আমরা সবাই যদি চাই যে আমাদের রাষ্ট্রটা গণতান্ত্রিক থাকবে, আমাদের সরকার জবাবদিহিমূলক হবে, তাই না? তো এই চাওয়া তো সবারই চাওয়া, এবং সরকারি দলও তো বলছে না যে না আমরা অ্যাকাউন্টেবল হতে চাই। আপনি মানে আর কেউ সংসদে ফোকাস করতে বলছেন আর কি? একটু না, আমি বলতে চাই যে পার্লামেন্টারি ইস্যু শুড বি ডিসকাসড, শুড বি ডিবেটেড ইন দ্য পার্লামেন্ট। ধন্যবাদ। এবং এখনই মানে পার্লামেন্টের বাইরে এসে রাজপথে হুঙ্কার দেওয়া, রাজপথে হুমকি দেওয়ার এটা তো অপশন আপনার আছে। আপনি সেটা আগের অপশনগুলো শেষ না করে এখনই কেন এই দিকে আসছেন? মানুষ একটু বিব্রত হচ্ছে, বিরক্ত হচ্ছে। ধন্যবাদ। জনাব আনিস আলমগীর, আপনি বিষয়টা কীভাবে দেখছেন? যদিও সংসদে বলছিলেন যে বিরোধী দলের অনেকে নবীন, সে কারণে হয়তো তারা সংসদে সুবিধা করতে পারছে না, কিন্তু সংসদ আলোচনায় অনেকেই কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় স্ট্যাটাস দিয়েছেন যে ভালো সংসদ, প্রাণবন্ত সংসদের প্রশংসা করেছেন অনেকে। তো আপনার কি মনে হয় যে বিরোধী দল এত অল্প সময়ের ভিতরেই রাজপথে গেল, সরকারি দলের জন্য সমস্যা হবে কিনা মানে এই অধ্যাদেশ বা গণভোটের রায় ইস্যুতে? বিরোধী দল গণতান্ত্রিক পদ্ধতিতে যেতেই পারে, সংসদের ভিতরে বাইরে দুই জায়গায় থাকতে পারে, এটাতে দোষের কিছু না। দোষ তো কেউ বলছে দোষের কিছু না, না এটা নিয়ে আমরা কথা বলছি যেহেতু, তার মানে তো এটা একটা আলোচনা ইস্যু। রাজনীতিতে কি ইম্প্যাক্ট পড়তে পারে? ইম্প্যাক্ট তেমন পড়বে, সেটা হচ্ছে ইস্যুর উপর। এটা বিরোধী দল যে রাজপথে যাবে 40 দিনের মাথায় আমি সংসদ ছেড়ে রাজপথে যে আন্দোলন করছি বা একই সঙ্গে দুইটা করছি, এর উদ্দেশ্যটা কি সেটা জনগণের কাছে পরিষ্কার করতে হবে। জনগণ কি ওনাদের এই দাবির সঙ্গে, যে ইস্যুতে আসছে সেই দাবির সঙ্গে জনগণ একমত কিনা, জনগণ মনে করে কিনা এখনই রাজপথে আসা উচিত, এবং যে ইস্যুসগুলোতে রাজপথে এসেছে জনগণের এটাতে কিছু আসে যায়, এই বিবেচনা করবে জনগণ। যে জনগণ যদি বিবেচনা না করে তাহলে আপনার রাজপথে এসে তো কোনো লাভ নাই। আপনার তো সংসদে কথা বলতে হবে, সংসদে আপনাকে পাঠানো হয়েছে কথা বলার জন্য। তো আমি মনে করি যে আজকে আমি দেখলাম একজন বলছে যে এনসিপির এক নেতা বলছে যে সংসদ কার্যকর না, এই জন্য তারা সেখানে আলোচনার পরিবেশ নাই। তো পরিবেশ কেন নাই সেটার কোনো ব্যাখ্যা নাই। পরিবেশ কেন নাই, ওটা পরিবেশ মানে অস্বস্তিতে কোথায় পড়লো সেটার কোনো ব্যাখ্যা নাই। আপনি যা ইচ্ছা তা বলে রাজপথে আসলে মানুষ সেটা নেবে না, এবং আমার মনে হয় সেই জায়গায় তারা যদি জনগণকে বুঝাতে না পারে নিজেরাই ফ্রাস্ট্রেটেড হবেন। আচ্ছা, তো আমরা এই নিয়ে আরও আলোচনা আছে অধ্যাদেশগুলো নিয়ে, যেহেতু আপনারা জানেন যে 133 অধ্যাদেশ সবগুলোই বাস্তবায়ন হচ্ছে না, সেগুলো নিয়ে বিরোধী দলের যথেষ্ট আপত্তি আছে। সেগুলো নিয়ে আরেকটু আলোচনার জন্য আমরা বিরতির পরে আবার ওই বিষয়ে আলোচনা করবো। আমরা একটা বিরতি যাচ্ছি, ফিরে আসছি একটু পরে। বিরতির পর আবারও ফিরলাম আজকের আলোচনায়। জনাব আনিস আলমগীর, যাওয়ার আগে বিরোধী দলকে আপনার সাথে আলোচনা হচ্ছিল যেই ইস্যুতে মানে বিরোধী দল রাজপথে গেল, অধ্যাদেশগুলো 133 অধ্যাদেশ, তার ভিতর পুনর্বিবেচনার জন্য বলা হয়েছে প্রায় 98টা গ্রহণ করা হচ্ছে, বাকি সবগুলোই নানান সংশোধন নানান কথা বলা হচ্ছে। এই বিষয়টি আপনি কীভাবে দেখেন, যেটা বলছে বিরোধী দল যে সরকার নির্বাচনের পরে ভুলে গেছে জনগণের রায়, কারণ একটা গণভোটও তো হয়েছিল? আপনি কি বিরোধী দলের এই অভিযোগ যৌক্তিক মনে করেন? এটা তো শুরু হয়েছে গণভোট নিয়ে, গণভোট অধ্যাদেশ যখন বাতিল হচ্ছে সেটা নিয়ে। আমি দেখেন গণভোট অধ্যাদেশ কোথা থেকে আসলো, এটা তো জুলাই সনদ বাস্তবায়ন করবে কি করবে না সেটার হা না ভোট হলো, তাই না? তো জুলাই সনদ বাস্তবায়ন করার ক্ষেত্রে যদি বিএনপি অঙ্গীকারবদ্ধ থাকে,
বিএনপি যদি বলে যে হ্যাঁ আমরা এটা বাস্তবায়ন করব, এবং নোট অফ ডিসেন্ট দিয়ে তারা জুলাই সনদে যেটুকু বলেছে, তো সেটাই তো তারা করবে। এখন জুলাই সনদ বাস্তবায়ন মানে হচ্ছে যে জামাত, এনসিপি, আদার্স যে বক্তব্যতে একমত হয়েছিল সেটা তো বাস্তবায়ন না। সেই জায়গায় তো তার মানে হচ্ছে ভোট দিয়েছি, তোমারটাও থাকবে, আমারটাও থাকবে, আমারটাও থাকবে, সেরকম করে তো ভোট দেন নাই। ভোট দিয়েছেন জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে। তো জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে বিএনপি একমত হয়েছে এবং জনগণও একমত হয়ে ভোট দিয়েছে বাস্তবায়ন করুক। তাহলে বিএনপি এখন কি করবে? বিএনপি তার যে অঙ্গীকার করেছে সেটা করবে। সেই অঙ্গীকারে বিএনপি কোথায় সরে গিয়েছে সেটা নিয়ে আমাদের সমালোচনা করতে হবে। সেটা নিয়ে আসতে হবে যে 133টা যে অধ্যাদেশ আছে, সেই অধ্যাদেশের মধ্যে এমন কোনো অধ্যাদেশ আছে কিনা বিএনপি অঙ্গীকার করেছে কিন্তু এখন করতে চায় না, সেই জায়গাগুলোতে সমালোচনার বিষয় আছে। বিরোধী দলকে ওই জায়গাগুলোকে হাইলাইট করতে হবে। শুধু গণভোট করে কিচ্ছা কাহিনী বললে মানুষ এটা যাবে না। বিএনপি একমত হয়েছে, নোট অফ ডিসেন্ট সহ একমত হয়েছে, কিন্তু কোন জায়গায় একমত হয়েও তারা করতে চাচ্ছে না সেগুলো হতো। এখানে বলা হয় যে সাংবিধানিক প্রতিষ্ঠান যেগুলো নিয়োগ নিয়ে, তো সেই জায়গায় দেখছে যে নিয়োগ প্রক্রিয়া কি আপনি এমন দিয়েছেন যে বিরোধী দলের মতেই থাকবে বা অন্য কারো থাকবে না, এরকম কিছু আছে কিনা? ওখানে কিন্তু নোট অফ ডিসেন্ট আছে, যেমন বিএনপি যেমন নোট অফ ডিসেন্ট থাকলে আমি যেটুকু করেছি আমি সেটুকুই করব। আমি ডক্টর ইউনূসেরটা কেন করে যাব? আমি তো ডক্টর ইউনূসের সাথে তখন একমত হইনি। ডক্টর ইউনূস নিজে এর বাইরে যে আরো যেগুলো আছে, যেমন ওই যে তথ্য অধিকার আইন, এগুলো তো কিছু আছে যেগুলো বাস্তবায়ন করাই যায়, কিন্তু সেগুলো সংশোধনীতে পাঠিয়েছে। তো সংশোধনীতে পাঠাতেই পারে, আমি হুবহু তারটা কেন করব? আচ্ছা, তারটা হুবহু করার জন্য তো আমি ম্যান্ডেট নিয়ে আসি নাই আমি, এবং তারটা কেন করব এবং সে কি করে গিয়েছে সেটা দেখব। যে নিজেই এগুলো পালন করতে পারেনি, যে নিজেই সাংবিধানিক প্রতিষ্ঠান বলেন, সাধারণ প্রতিষ্ঠান বলেন, নিয়োগের ক্ষেত্রে অযোগ্য লোকদেরকে দিয়ে গেছে। আজকে বিএসএস এর নিয়োগ নিয়ে কথা হচ্ছিল, বিএসএস এর এমডি নিয়োগ নিয়ে, যে স্টাফ রিপোর্টার হওয়ার যোগ্যতা রাখে না, ডক্টর ইউনূসের সরকার তাকে এমডি বানিয়েছে, এবং সেই এমডি এসে কি চুরিদারি করেছে সেগুলোর লিস্ট হচ্ছে, এখন সেগুলোর বিচার প্রক্রিয়া হচ্ছে। সো এরকম প্রত্যেকটা সেক্টরে ডক্টর ইউনূস যে নিয়োগগুলো দিয়েছে, তো উনি যদি এই নিয়োগ প্রক্রিয়ায় যদি ভুল করে থাকেন, সেগুলো বিএনপি কেন করবে? বিএনপি তো নিয়োগ প্রক্রিয়া কীভাবে স্বচ্ছ হবে সেটাই করবে। তবে বিএনপি যদি এখানে মনে করে যে আমরা এখান থেকে সরে যাব এবং আমাদের ইচ্ছা অনুযায়ী সব কিছু হবে, সাংবিধানিক পোস্টগুলোতে যদি আমরা এমন প্রক্রিয়া অবলম্বন করি, তাহলে অবশ্যই সেটা ভালো হবে না। সেই পরিণতি তো আমরা অতীতের সরকারগুলোকেও দেখেছি, যারা নিজেদের ইচ্ছায় সব কিছু করতে চায়, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকেও কোনো মর্যাদা দেয় না। সে জায়গায় বিএনপি নিশ্চয়ই সেরকম কিছু করবে আমি আশা করি না, কিন্তু তার জন্য সময়ের ব্যাপার আছে। আপনি 40 দিনের মধ্যেই করতে হবে, 30 দিনের মধ্যে আমার সব অঙ্গীকার বাস্তবায়ন করতে হবে কেন? সেই অঙ্গীকার কেন? আপনি সেই অঙ্গীকারের আমার কোন ঠেকা পড়েছে? আপনি বিচার বিভাগের কথা বলতে পারেন। বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে দীর্ঘদিন থেকে, স্বাধীনতার পর থেকেই কথা হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা, তারপরে সেখানে সরকারের প্রভাব থাকে। আজকে পত্রিকাগুলোতে এটা ফলাও করে প্রচার করা হয়েছে যে বিচার বিভাগ আগের মতোই থাকবে। সো ঠিক আছে, আগের মতোই থাকবে। আপনি বিচার বিভাগ যে সংস্কার যারা করেছে, সেই সংস্কারের সরকার 18 মাসে নিজে বিচার বিভাগকে কিভাবে ট্রিট করেছে এই কথা আপনি বলেন। এখানে নির্বিচারে আপনি মানুষকে ধরে নিয়ে গেছেন, জেলে দিয়ে দিয়েছেন। আপনি একটা মামলায়, জুলাই হত্যা মামলায় 700 থেকে 1000 লোককে আপনি একটা আসামি করেছেন। আদালত যখন দেখেছে এই লোকগুলো তো নিরপরাধ, তার সাথে কোনো সম্পর্ক নাই, বুরুঙ্গামারিতে মারা গেছে এক লোক, আমি ঢাকায় বসে আছি, আমাকে আপনি বানিয়েছেন এটার আসামি, তো আদালত তো সেটা দেখবে। আদালত দেখে যখন এই সমস্ত ভুয়া মামলার ক্ষেত্রে জামিন দিচ্ছিল, তখন আপনার সেই সংস্কারের ওই আইনমন্ত্রী বলছে যে বিচার বিভাগ এটা ঠিক করছেন না, আমরা এগুলো দেখব। তার মানে কি? তার মানে আপনি নিজেই তো সংস্কারের কিছু মানেন না, আপনার নিজের চরিত্রই তো ঠিক নাই। আপনার নিজের চরিত্র যখন ঠিক নাই, আপনি যখন ভণ্ডামি করেন, আপনি যখন বাটপারি করেন, তো আপনার বাটপারি বিএনপি বা অন্যরা কেন মেনে নেবে? সো এগুলো যাচাই বাছাইয়ের প্রয়োজন আছে। এখন দেখেন যে যাচাই বাছাই প্রক্রিয়ায়ও বিএনপি এটা গাফলতি করে কিনা, যে বিএনপি তার নিজের মত রাখছে কিনা। তখন আপনি জনগণকে বলেন বিএনপি এই জায়গায় ভুল করছে, বিএনপি এই জায়গায় আমাদেরকে পাত্তা দিচ্ছেন না, সংখ্যাগরিষ্ঠতা জোর নিয়ে বিএনপি এটা চাপিয়ে দিতে চায়।
তখন জনগণ বিবেচনা করবে। জনগণ তো আপনাদের দুই দলকে পাঠিয়েছে, আপনাদের সবাইকে পাঠিয়েছে সেখানে, আপনারা সবাই প্রতিনিধি। বিএনপির সংখ্যাগরিষ্ঠতা আছে মানে বিএনপিকে আমরা সংখ্যাগরিষ্ঠতা দিয়েছি এই জন্য যে তাদের ভয়েসটা যাতে রেইজ হয়, তাদের ভয়েসটা যেন আপনার উপরে থাকে। এখন আপনি এক ভোট নিয়ে 100 ভোটের সাথে প্রতিদ্বন্দ্বিতা করলে তো হবে না। সেই জায়গায় আপনার কতটুকু অধিকার আছে, আপনার জনগণের ম্যান্ডেট আপনার জন্য কতটুকু আছে আর অন্যদের জন্য কতটুকু আছে সেটুকু দেখতে হবে। এখন মূল খেলাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে সংখ্যানুপাতের নিয়ে, যে আপনার যদি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হয় সেখানে সংখ্যানুপাতে হবে না, মানে ভোট প্রাপ্তির সংখ্যানুপাতে হবে না এমপি যেই সংখ্যানুপাতে হবে, এইসব বিষয়গুলোকে আড়াল করছে। আড়াল করে নানা তালবাহানাগুলোকে সামনে নিয়ে আসতেছে, যেগুলোর সাথে জনগণের কোনো সম্পর্ক নাই। জনগণ কি চায়? জনগণ চায় এই সংসদে তেলের সংকট নিয়ে কথা হবে, জনগণ চায় এই সংসদে হামের টিকা নিয়ে কথা হবে। ডক্টর ইউনূস যে সেক্টরের টিকার যে 12টা বাজিয়ে গিয়েছেন, জনগণ তাদের স্বার্থ নিয়ে কথা বলুক সেটা চায়। জনগণ তো দেখে নাই তাদের স্বার্থ নিয়ে একটা কথা বলতে। জনগণ জুলাই সনদ দিয়ে কী করবে? ঝুলাই রাখবে জুলাই সনদ। ধন্যবাদ ডক্টর জনাব আনিস আলম মীর। ডক্টর আসাদুজ্জামান রিপন, আপনি মানে অনেকে বলছেন, বা বিরোধী দল, অনেকে না, বিরোধী দল বলছে যে বিএনপির 2/3 সংখ্যাগরিষ্ঠতা বিএনপিকে আরও অনমনীয় করেছে, যেটা নির্বাচনের আগে বিএনপিতে দেখা যায়নি। সংসদের ব্রুট মেজরিটি বিরোধী দলকে আসলে মেলাইন বা তাদের স্বরকে আমি শুধু একটা কথা বুঝতে চাই, সেটা হচ্ছে যে আপনার বিএনপি 2/3 মানে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরে পজিশনটা শিফট করলো কোথায়? আমি তো দেখি না যে আমাদের দল কোনো পজিশন শিফট করেছে, এটা তো আমি দেখি না। বিএনপি তো বলেছে যে আমরা যে অঙ্গীকারগুলো করেছি, যে সংস্কার নিয়ে যে ভাবনার কথাগুলো আমরা দেশের মানুষের সামনে তুলে ধরেছি, সেগুলো আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। তো সুতরাং আমি তো ব্রুট মেজরিটি বা সিম্পল মেজরিটির কোনো বিষয় না। আমি তো আমার দলের এজেন্ট, আমি তো জনগণের কাছে আমার অঙ্গীকার নিয়ে গেছি, আমার ইশতেহার নিয়ে গেছে, তাই না? তো জনগণ তো আমার ইশতেহার অনুযায়ী তারা আমাকে ভোট দিয়েছে। তা আমার দায়িত্বটা কি? আমার দায়িত্ব হচ্ছে যে আমার ইশতেহারে যা যা আছে সেই বিষয়গুলো তো আমি অবশ্যই আমাকে মানে করবো, আমি ফলো করব। দ্বিতীয়ত হচ্ছে জাতির সামনে আমি যে অঙ্গীকার করেছি, ইভেন যদি সেটা যদি ইশতেহারে নাও থেকে থাকে, সেটা আমি বাস্তবায়ন করব, কিন্তু সেই বাস্তবায়ন করব অ্যাকর্ডিং টু মাই স্পিরিট। আমি তো সেটাই করবো। যেমন আপনার ওই যে মানে বিচার বিভাগের নিয়ে উনি একটা প্রশ্ন কথা তুলেছেন, মানে আজকে বিভিন্ন পত্রিকা ফলো করে যে মানে সংবাদটা এমনভাবে মানে ট্রিটমেন্ট দেওয়া হয়েছে যে আজীব যেন মানে বিচার বিভাগের সংস্কারটা থেমে গেল, অথবা বিএনপি এখান থেকে পিছু হটলো এবং আগের জায়গায় চলে গেল। বিষয়টা হ্যাঁ, ওইটা স্থগিত হয়ে যাওয়া বা ওই বিলটা, ওই অধ্যাদেশটা যদি অ্যাকসেপ্ট না করা হয় বা যাচাই বাছাইয়ের ব্যাপারটা, তাহলে তো ওটা তো টেম্পোরারি তো আপনার ঝুলে থাকলোই। আমি যদি এভাবে যদি বলি যে আমাদের বাংলাদেশের মানে সুপ্রিম কোর্টের বেলা একটা আইন আছে, বিচারক নিয়োগের ক্ষেত্রে আইন করিতে হইবে, এই কথাটা সংবিধানে আছে, কিন্তু আনফর্চুনেটলি এই আইনটি সংবিধানে কোনো সরকার আমলি হয়নি। এটা হচ্ছে বাস্তবতা। এবং যার ফলে যেটা হলো সেটা হলো বিচার বিভাগে এই পর্যন্ত যত বিচারক নিয়োগ হয়েছেন, সমস্ত বিচারকই আপনার মানে যখন যারা ক্ষমতা ছিলেন তাদের বিবেচনায় তারা মানে বিচারক হিসেবে নিয়োগ পেয়েছেন সেখানে। কিন্তু এটার একটা নিয়ম নীতি থাকা উচিত। আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম যে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় তারা যে একটা অধ্যাদেশ জারি করলেন, তার আলোকে যে বিচারক নিয়োগের যে বিষয়টা আমরা দেখলাম, এটা কি খুব ভালো বিচারক নিয়োগের প্রক্রিয়াটা ছিল? আমার কাছে ব্যক্তিগত মনে হয় না। আমি বহু টকশোতে আমি এটাকে নিয়ে ক্রিটিসাইজ করেছি। এমন বিচারকও তো নিয়োগ হয়েছে, মানে অনেককে বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে যে শুধুই মাত্র যে লেখা আছে যে ওই সেই এখানে এটা করিবেন, না করিলে এত টাকা জরিমানা, সেরকম আর কি, দাড়ি কমার মতো বিষয়টা বলা আছে যে আপনি হাইকোর্টে 10 বছরে অভিজ্ঞতা থাকতে হবে, এনরোলমেন্ট 10 বছর অভিজ্ঞতা থাকতে হবে। এখন হাইকোর্টে আপনার এনরোলমেন্ট আছে 10 বছরে, ট্রু, আপনি দেশেই ছিলেন না, আপনি প্র্যাকটিস করেন নাই, আপনার কোনো মানে সাইট করার মতো, উল্লেখ করার মতো কোনো মামলার উদাহরণ নাই। ডিএলআর রিপোর্টের মধ্যে আপনার কোনো মামলার, আপনার কোনো আর্গুমেন্ট, এগুলো কোনো কিছু উল্লেখ নাই, মানে উদাহরণ দেওয়ার মতো। তাহলে শুধুই মাত্র আপনি ধরুন আমাদের পলিটিক্সে দেয়ার আর লট অফ পিপুল, দেখা গেলো নামের আগে তারা অ্যাডভোকেট লেখেন, বাট দে ডোন্ট গো টু
বেসিক্যালি দে ডোন্ট গো টু মানে কোর্ট, এবং মেনি অফ দেম তারা হয়তো প্র্যাকটিসও করেন না, কিন্তু নামের আগে একটা অ্যাডভোকেট থাকে। এখন ওনার এই অ্যাডভোকেটশিপের বয়স যদি ওই পলিটিক্যালি যদি হিসাব করি, এই অ্যাডভোকেটশিপের বয়স অনেকের 20 বছর, 25 বছর, 30 না বছর। না, আপনাদের এই যাই হোক। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব উনি অ্যাডভোকেট, তো উনিও তো বিচারপতি হয়ে যেতে পারে। না, উনি অ্যাডভোকেট না। না, উনি সনদ পাইছেন, সনদ পেয়েছেন কিন্তু মানে প্র্যাকটিস করেন না। প্র্যাকটিস করেন না, তো আমি ওটাই বলতেছি। প্র্যাকটিসিং আপনি যদি টেনিউর যদি ধরেন, আমি তাদের কথাই বলতে চাই যারা নিজেদের নামের আগে অ্যাডভোকেট লেখেন, আমি তাদের কথা বলছি। উনি তো লিখতেন না হোয়াটএভার, কিন্তু আমি বলছি এটা এখন যদি দেখা গেলো যে ওনার ওই সময়ের কারণে উনি হাইকোর্টে ওনার একটা এনরোলমেন্ট থাকতেই পারে। এখন হাইকোর্টে যদি আপনার এনরোলমেন্ট আমাকে একটু শেষ করতে হবে আমাদের, তাহলে পরে আমরা বাকিটা আলোচনা করতে দেখা পারবো। গেল যে উনি ওখানে ওনার হাইকোর্টের এনরোলমেন্ট ওনার 20 বছর হয়ে গেছে, তাহলে কি উনি বিচারক হিসেবে কোয়ালিফাই করেন? না। তো এই সংস্কারগুলোর ব্যাপারে বিএনপি সংস্কারবদ্ধ, আপনি মানে সংকল্পবদ্ধ। বিএনপি এই বিষয়গুলোকে ওই যে পদ্ধতিতে প্রক্রিয়াতে যে অধ্যাদেশটি জারি হয়েছে, ওই যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী একটা কথা বলেছেন না, যে উনি প্রেসিডেন্টকে জিজ্ঞেস করেছিলেন যে মহামান্য রাষ্ট্রপতি আপনি কি পারেন, তো উনি বলছেন আমি তো পারি না, আমাকে পারায়। তো উনি এরকম পেরেছেন, আচ্ছা। ওনাকে পারাচ্ছিল। তো এই যে বিষয়গুলো, এগুলো তো আসলে একটা স্ট্রিমিং হওয়া দরকার। সেই জন্য বিএনপি এখন যেহেতু জনগণ নির্বাচিত একটা পার্লামেন্ট এখন গঠিত হলো, এই পার্লামেন্টে প্রতিটি আইন একটু যাচাই বাছাই করে, কথা বলছেন, যাচাই বাছাই করে যদি করা হয়, তাই না, তাহলে তো আবার এটাকে সংশোধন করার জন্য 2-4-5 বছর পরে আবার প্রয়োজন দেখা দেবে না। সেজন্য বিএনপি যেটা চায় যে খুব সূক্ষ্মভাবে যে অধ্যাদেশগুলো আসছে সেইগুলো আরও যাচাই বাছাই হোক। স্টেট প্রায় 100-র মতো তো অধ্যাদেশ, এটাও কিন্তু একটা রেকর্ড। ইতিপূর্বে যেমন আপনি যদি 2007-08-এর যে আপনার জরুরি সরকার ছিল, তারা তো অনেক অধ্যাদেশ জারি করে, তার মোস্ট অফ দেম অধ্যাদেশগুলো পরবর্তী যে হাসিনা লেড গভর্নমেন্টের ছিল তারা অ্যাকসেপ্টই করেনি। বিএনপি তো অ্যারাউন্ড 100 আপনার অর্ডিন্যান্সেস অলরেডি অ্যাকসেপ্ট করেছে, সেইটাকেও তো আপনার অ্যাপ্রিশিয়েট করতে হবে। আর বাকিগুলো তো বলেন যে আমরা একটা বাতিল করি, তা না, এটা প্রোজ এন্ড কনস এগুলো মানে মূল্যায়ন করা হবে, এবং এটাকে আরো বেটার রিফাইনমেন্ট এনে নিঃসন্দেহে জনগণের কল্যাণে, রাষ্ট্রের কল্যাণে সেই আইনগুলো প্রয়োজন হলে নিশ্চয়ই আমরা সেটা করব। ধন্যবাদ ডক্টর রিপন। আমরা দর্শক আরেকটা বিরতি যাচ্ছি, ফিরে আসছি একটু পরে। বিরতির পর আবারও ফিরলাম আজকের আলোচনায়। জনাব আনিস আলমগীর, আজকে বিরোধী দলের চিফ হুইপ দেশে ফিরে একটি কথা বলেছেন যে এই যে অধ্যাদেশগুলো সংশোধনীতে পাঠাচ্ছে বিএনপি, যারা সংশোধনীগুলো এনেছিলেন তাদের কথা বলা উচিত, তারা করেছিলেন কেন, সেগুলো যে কেন বাতিল হচ্ছে, 11 দলের স্বার্থের প্রয়োজনে তাদের রাজপথে নামা উচিত। আপনি এই বিরোধী দলের চিফ হুইপের এই বক্তব্য কিভাবে দেখছেন? যে আপনি আগের আলোচনায় আপনি বলেছেন যে কেন হুবহু সরকার করতে যাবে, তো এখন ঠিক আছে হুবহু বিএনপি যদি না করে, বিরোধী দলের তরফ থেকে এই ধরনের কথা আসছে, যারা গত সরকারের উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা তাদের যেটা মানে পরামর্শটা আমার খুব পছন্দ হয়েছে। উনি যেভাবে বলছেন ডক্টর ইউনূসের মাঠে আসা উচিত, আসিফ নজরুলের মাঠে আসা উচিত, অন্যান্য উপদেষ্টাদের মাঠে আসা উচিত, তাহলে তো ভালো। এবং আলী রিয়াজকেও মাঠে আসা উচিত, কারণ আলী রিয়াজ তো এটার হোতা ছিলেন। তো সবাই যদি মাঠে এসে জনগণকে বুঝায়, রাজপথে যান, তাহলে তো একটা ভালো দৃশ্য। তখন মানুষ বুঝবে যে এত বড় একটা কজের জন্য ওনারা যে 8 মাস ধরে আন্ডা পারলেন এবং এত 18 মাস ধরে এই দেশটাকে ধ্বংস করে গেলেন, তো তাহলে সেই কজগুলো কী ছিল মানুষকে বোঝানো যেত। এবং এটা নাহিদ রাইটলি বলেছেন, তখন জনগণ বলতে পারতো যে এই যে সংস্কারের এটার কথা বলছেন। আমি যখন আপনাকে আরেকটা কথা বললাম যে বিচার বিভাগের কথাটা, তখন আমি তাকে জিজ্ঞেস করতে পারতাম যে আসিফ নজরুল এবং ডক্টর ইউনূস, আপনারা বিচার বিভাগের কি করে গিয়েছিলেন? আপনাদের আমলে বিচার বিভাগের এই হাল কেন হয়েছে? আপনাদের আমলে কেন বিনা বিচারে মানুষ 2 বছর পর্যন্ত মানে 19 মাস পর্যন্ত বিনা বিচারে মধ্যে থাকে? এটা কোন সংস্কারে আছে? আপনি আমাকে কনভিক্টেড হলে আপনি আমাকে জেলে রাখতে পারেন, আপনি বিনা বিচারে আপনি কিভাবে আমাকে জেলে নিয়ে যান? আপনি আমার নামে কোনো মামলা নাই, আমি আনিস আলমগীরকে আপনি তুলে নিয়ে যান, তুলে নিয়ে আপনি জেলে ভরেন, এবং জেলে ভরে আপনি ক্ষান্ত হন না, এরপরও আরেকটা মামলা দেন, 2টা মামলা আরেকটা দেন, দুদককে ডেকে আনেন, দুদককে এখানে করার কথা বলা হচ্ছে, মানে আরও শক্তিশালী কথা বলা হচ্ছে। তো দুদককে তো আপনি নিজেই আপনার
হিসাবে, টুল হিসাবে ব্যবহার করে গেছেন। আমি যেটা আবার আসতেছে, তখন আমি তাকে কোশ্চেন করতে পারতাম এগুলো। আপনি নিজেই যেগুলো বিশ্বাস করেন, আপনি যেখানে ভণ্ডামি করে গেছেন, সেটা আপনি অন্য একটা স্টাবলিশ সরকারকে এটা করতে বাধ্য করছেন। এখন ওই সরকারের কথা আবারও বলি, এই সরকার যেটা বিশেষ করে কথা হচ্ছে যে গুমের বিষয়টা, বিশেষ করে কথা হচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর কথা, তারপরে মানবাধিকার কমিশনের কথা, এগুলো কেন এই 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 বিষয়গুলো একটা মানে টাচি ইস্যু, এগুলো কেন হবে না? এগুলো মানুষ জিজ্ঞেস করবে, সংসদে আসবে, তারা সংসদে কোয়েশ্চেন করুক। এই যে বিষয়গুলো এত সুন্দর সুন্দর আইন করে গিয়েছিল ডক্টর ইউনূস এবং আসিফ নজরুল এত পরিশ্রম করে গিয়েছিল, এগুলো কেন আপনারা বাতিল করে দিয়েছেন? এবং সেই যুক্তিটা দেখান, জনগণ তাদেরকে কোয়েশ্চেন করতে পারতো অন বিহাফ অফ জনগণ, তখন ওই আপনারা কোয়েশ্চেন করতে পারতেন। তো সবগুলো মিলিয়ে আমার মনে হচ্ছে যে নাহিদ ইসলাম খুবই ভালো প্রস্তাব দিয়েছেন। আমিও দেখতে চাই ডক্টর ইউনূস এবং আসিফ নজরুল এরা রাস্তায় আসুক, তবে এসএসএফ যাতে না নিয়ে আসে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এসএসএফ আপনি তো জানেন তো, উনি যাওয়ার আগে উনি প্রোটোকল বেহায়াপনা করে নিজে প্রোটোকল নিয়েছেন। আমরা জানি। ধন্যবাদ আনিস আলমগীর। জনাব আসাদুজ্জামান রিপন, এনসিপির আরেক নেতা, তিনিও সংসদ সদস্য, হাসনাত আব্দুল্লাহ, তিনি বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে যে যার দেশে ফেরা ইফ অ্যান্ড বার্ডসের সাথে সম্পর্কিত ছিল, যিনি নিজেই সেটি স্ট্যাটাস দিয়ে বলেছেন, তিনি কি এখনও রাষ্ট্র পরিচালনায় এ ধরনের ডিলেমার ভিতর আছেন? আপনার কাছে এর কোনো জবাব আছে কিনা? না, জবাব এটার উত্তর আমি বহুবার দিয়েছি। যখন আমাদের চেয়ারম্যান যখন এই স্টেটমেন্টটা জানালেন, উনি তো হাইড করেননি। অফকোর্স তার সিকিউরিটি থ্রেট ছিল। আমরা কি এটা জানি না যে আপনার নির্বাচন থেকে পাকিস্তানের পিপলস পার্টির নেত্রী বেনজির ভুট্টো যখন নির্বাচনী ক্যাম্পেইনে আসলেন, তো সেই ক্যাম্পেইনে তিনি অ্যাসাসিনেটেড হননি? হয়েছেন তো। তো বাংলাদেশে আমি স্ট্রেইট বলতে চাই, আমি কথাটির দায়িত্ব নিয়ে বহুবার বহু চ্যানেলে বলেছি, ইট ওয়াজ দ্য ডিসিশন অফ দ্য পার্টি, বিএনপির ডিসিশন। পার্টির ডিসিশন ছিল তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত। সেটা তো আপনি বলেছেন, কিন্তু না, নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তিনি দেশে আসবেন না। এবং পার্টি ডিসিশন তার উপরে ছিল। তিনি তো পার্টির চেয়ারম্যান, তিনি পার্টির চেয়ারম্যান, পার্টির সিদ্ধান্ত তাকেও তো মানতে হয়। তিনি মেনেছেন এবং সেই কথাটি তিনি বলেছেন যে তার দেশে ফেরার সাথে অনেক বিষয়গুলো জড়িত আছে। এবং আপনি জানবেন আমাদের তৎকালীন স্বরাষ্ট্র মন্ত্রী মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী, তিনি কিন্তু উনি দেশে ফেরার আগে সরকারের সাথে বসেছেন, কথা বলেছেন, হোম মিনিস্ট্রি গিয়েছেন, মানে কী ধরনের নিরাপদ সরকার তাকে দেবে, দেশে আসার পরে একটা নির্বাচনের ক্যাম্পেইন থাকবে, সব কিছু নিশ্চিত আমরা হওয়ার চেষ্টা করেছি এবং আমরা হয়েছি। তো এখন কথা, ইবার তো সব কিছু বিএনপি ক্লারিফাই করেছে। আমি তো পার্টির একজন দায়িত্বশীল সদস্য, সেই উত্তর আমরা পেয়েছি, কিন্তু সরকার পরিচালনায় কোনো মানে সেই ডিলেমা এখন আর নাই। না, ডিলেমা থাকার তো কোনো কারণ নাই। ওটা ছিল আরেকটা প্রেক্ষাপট। সেই প্রেক্ষাপট পার্টি ক্লিয়ার করেছে। আমি বলেছি, মানে অন বিহাফ অফ পার্টি আমি বহুবার বলেছি। আচ্ছা, এখন কথা হচ্ছে কি, আমি আমাদের ছেলেরা যারা জুলাই আন্দোলন করেছে, যে আপরাইজিংয়ের যাদের কন্ট্রিবিউশন ছিল, যারা ফ্রন্ট রানার, তাদের প্রতি আই হ্যাভ প্রোফাউন্ড লাভ, বিকজ আমি পরিবর্তনটার পক্ষের লোক। কিন্তু আমি তাদেরকে সেই জন্য তাদের প্রতি আমার স্নেহ, ভালোবাসা, মমতা, দুর্বলতা সব আছে। শুধু তাকে বলতে চাই যে তারেক রহমান নিজে দলটা তিনি নিজে পরিচালনা করেন, সরকারটা তিনি পরিচালনা করছেন। এরা কি দেখতে পাচ্ছে না যে এতগুলো যেই আপনার প্রাগমেটিক স্টেপস উনি এই 40-42 দিনের সরকারে এতগুলো নিয়েছেন, এই যাবৎকালে কোনো সরকার সেইগুলো কি মানে 40 মাসে নিতে পেরেছিল? ধন্যবাদ, আমরা আপনার উত্তর পেয়েছি। ধন্যবাদ জনাব রিপন। দর্শক, আমাদের আরেকটা বিরতি যেতে চাই, আমরা ফিরে আসছি একটু পরে। বিরতির পর আবারও এবং শেষবারের মতো ফিরে আসলাম। জনাব রিপন, আমরা একটা যে পরিস্থিতির ভিতরে যাচ্ছি, শুধু আমরা কেন, সারা পৃথিবী এই সংকটের ভিতরে যাচ্ছে। তো আমাদের সক্ষমতা যেহেতু কম, সরকারও নতুন, কিছু কিছু ক্ষেত্রে জনগণকে আসলে হয়তো জনগণকে সঠিকভাবে কমিউনিকেট করতে পারছি না। কেননা সরকার প্রতিদিন বলছে যে জার্নি কোনো সংকট নেই, কিন্তু মানুষ এই গরমের ভিতর আজকেও 3-4 ঘন্টা দাঁড়িয়ে 200 টাকার তেল পেয়েছে, এমন অভিযোগ পাওয়া গেছে। তো এইখানে জনগণের সাথে সরকারের জনগণ বলছে যে সরকার কেন বলছে যে মজুদ যথেষ্ট, কিন্তু তেল রেশনিং করা হচ্ছে, যদিও রেশনিংয়ের কোনো কথা সরকার বলেনি। জনগণ তেল জার্নি পরিস্থিতি নিয়ে এই সাফারার যে হচ্ছে, সরকার তো তার কাছ থেকে তারা সঠিক ব্যাখ্যা পাচ্ছে না। না, সংকট যে একটা আছে তাতে তো কোনো সন্দেহ নাই। জ্বালানিতে যে একটা সংকট আছে, এটা তো বৈশ্বিক সংকট, এটা তো কোনো সন্দেহ নাই।
আপনি না সেটা তো জনগণও বোঝে। হ্যাঁ জনগণও বোঝে, কিন্তু আমি সত্যি কথা বলতে কি, আমি মাঝে মধ্যে খুবই ভাবি আমাদের নিজেদের জাতি, আমাদের সম্প্রদায়, আমরা মানুষ যারা, আমরা দেখেন গাড়ি তো আমরাও ব্যবহার করি। তো আগে ওই যে আপনার পেট্রোল অকটেন নেয়ার যে পাম্পগুলো, সেগুলোতে একেবারেই ভিড় থাকতো না। এখন সারপ্রাইজিংলি মানে যখনই এরকম এই জ্বালানি তেলের সংকট বৈশ্বিক পর্যায়ে শোনা গেল, দেখা গেল, এরপর থেকে একটা মানে অস্বাভাবিক লাইন টেন। এটা তো শুধু অর্ধেকেরও বেশি পাম্প বন্ধ থাকে। হ্যাঁ, অথচ থাকার কথা না। তেল কিন্তু আপনার কিন্তু সাফিসিয়েন্ট। এককভাবে মার্কেট সরকারের নিয়ন্ত্রণে। মার্কেট সরকারের নিয়ন্ত্রণে, ডিসপেন্সকে সরকার করে, সরকার সরবরাহ করে, ডিসপেন্সকে করে, ডিলারটাকে আপনি, ডিলারের মাধ্যমে জনগণ, মানে ডিলার তো আপনি। তো এই ডিলার যারা, এটা তো দেখা গেছে যে তেল থাকা সত্ত্বেও বসে তেল নাই, তারপরে আপনার শত শত ব্যারেল তেল আপনার বিভিন্ন মজুদদারিদের কাছে পাওয়া যাচ্ছে। আমি যেটা বলতে চাই, হয়তো আপনি বলবেন যে আপনি মানে প্রতিপক্ষের দোষ খোঁজেন, নিশ্চয়ই আপনার গত 16, 17, 18 বছরের যেই তেলের যে ডিলারশিপগুলো দেওয়া হয়েছে, পদ্মা, মেঘনা, যমুনার যে ডিলারশিপগুলো দেওয়া হয়েছে, কাদেরকে? বিএনপি লোককে দেওয়া হয়েছে। আচ্ছা, এখন যারা অপোজিশন তাদেরকে দেওয়া হয়েছে? নিশ্চয়ই না। ওইখানে সংস্কার করা দরকার বলছেন? আমি সংস্কারের কথা বলছি না, এইখানে তো আপনার পতিত স্বৈরাচারের লোকজন তো ডিলারশিপে ছিল। ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি না। তেলের যে মজুদদারিটা হচ্ছে, আচ্ছা, এটা তো উদ্ধারও হচ্ছে। আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন তো এই মানে মজুদকৃত এই সমস্ত এর উদ্ধারও করছে, গ্রেপ্তারও করছে। তাহলে এটা একটা ষড়যন্ত্র না, এটা তো খুব ওপেন ব্যাপার। দেয়ার আর পিপুল তারা একটা কৃত্রিম সংকট তৈরি করার জন্য এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। এবং এই লোকগুলো কারা? এই লোকগুলো মোস্ট অফ দেম গত 16-17 বছরে, মেনি অফ দেম, সোজা কথা, তারা আওয়ামী লীগের আমলেই তারা এই ডিলারশিপ পেয়েছে, নতুন করে পাম্প খুলেছে, লাইসেন্স পেয়েছে। সুতরাং তাদের একটা বিএনপি গভর্নমেন্ট একটু বেকায়দা পড়ুক, সেটা তারা চাচ্ছে, জনগণের জন্য জানে। আপনিও কি সেই কথা মনে করেন? ওনার সাথে দ্বিমত করি না, আবার পুরোপুরি একমত হতে পারে না। আওয়ামী লীগ আমলে বেশিরভাগ ব্যবসা বাণিজ্য সুযোগ বিএনপিরা করেছে। বিএনপির কোনো লোক বলতে পারবে না ব্যবসায়ী লোক আমার ব্যবসায় কোনো ক্ষতি হয়েছে। অবশ্যই ক্ষতি হয়েছে। বড় বড় ব্যবসায়ীরা বিএনপি, বড় বড় ব্যবসায়ীরা ব্যবসা করেছে। আমি একটা পত্রিকা সম্পাদক প্রকাশক, আমার পত্রিকা তো বন্ধ করছে, কিসের বিএনপি আলাদা কি? ভাই আপনি কি ব্যবসায়ী? আমি ব্যবসায়ীদের কথা বলছি। সবাই লাঠি উঠছে। এই যে বিষয় প্যানিক হচ্ছে একটা, এটা মানে অস্বীকার করার কোনো জো নাই যে তেল নিয়ে একটা প্যানিক তৈরি হয়েছে। প্যানিকটা কেন হয়েছে? সরকার বলছে পর্যাপ্ত তেল আছে, শেখ হাসিনা বলছেন যে আমরা তো অকটেন তো আমাদের নিজেরাই বানাই, তাহলে এটাকে সংকট কোথা থেকে আসলো? এবং তাহলে কি ডিজেল অন আদার্স নিয়ে তো সংকট হওয়ার কথা। তার মানে হচ্ছে ম্যানেজমেন্টের একটা বড় ওইখানে ঘাটতি দেখা দিয়েছে। যথাযথভাবে ক্রাইসিস ম্যানেজমেন্ট তারা করতে পারছে না। এত দীর্ঘ লাইন কেন থাকবে? আমি ওনার সাথে এই জায়গায় একমত, এত দীর্ঘ লাইন তো আমরা কখনো পাম্পে দেখি নাই। তো এগুলো কেন হচ্ছে? এগুলো প্যানিক থেকে হচ্ছে যে ভাই তেল আরো জমাতে হবে, আরো জমাতে হবে। আশ্বস্ত করতে পারছে না মানুষকে। না জমাচ্ছে রে, আমার ড্রাইভার আমাকে বলতেছে স্যার আজকে একটু নিয়ে যায়, অর্ধেক আছে এখনো। আমি তো অর্ধেক শেষ হোক। আচ্ছা, ধন্যবাদ, বুঝতে পেরেছি আমরা। এই যে আমাদের যাদের আমাদের নিজস্ব থেকেও আমাদের এই ধরনের মেন্টালিটি থেকে বেরোতে হবে। ধন্যবাদ আনিস আলমগীর। আমাদের সময় শেষ হয়েছে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এই আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, আজ এখানেই শেষ করছি। আবারও দেখা হবে সমস্যা বিষয় নিয়ে। শুভরাত্রি।